হ্যালো, আমি স্মৃতি। লেখকের ডায়েরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি একটি হরর স্টোরি আপনাদের শোনাব, আয়নার পেছনের মেয়ে। এই গল্পে আপনারা একই সাথে হরর থ্রিলার এক্সপিরিয়েন্স করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের হরর স্টোরিটা। আয়নার পেছনের মেয়ে। আগমন। নভেম্বর মাস। শীত ঢুকছে ধীরে ধীরে। আরমানের পরিবার নতুন এক জীবনের সন্ধানে ঢাকা ছেড়ে রওনা হয় রাজবাড়ির এক প্রত্যন্ত গ্রামে। গাড়ির জানার বাইরে কুয়াশার চাদর মেলে থাকে। আরমান চালাচ্ছে গাড়ি। পাশে বসে আছে তার স্ত্রী নীলা। পেছনে ঘুমাচ্ছে তাদের মেয়ে, মাত্র 6 বছর বয়স। নীলা জানার বাইরে তাকিয়ে বলে, তুমি কি নিশ্চিত আমরা ঠিক করছি? আরমান হেসে বলে, এই শহরের জীবনে আর ভালো লাগছে না। পুরনো বাড়িটা তো আমাদেরই। আর একটু নিঃশব্দ জীবন, প্রকৃতির কোলে থাকলে আমাদের মেয়েটা ভালোভাবে বড় হবে। তারা পৌঁছায় এক পুরনো বিশাল বাড়িতে। 10 বছর ধরে বন্ধ, পরিত্যক্ত। পেছনের অংশে একটা ছোট বাগান, আর বাড়ির ভেতর বহু পুরনো আসবাব। কিন্তু এক জিনিস অদ্ভুত, দালানের এক কোণে একটা দাঁড়ানো পুরনো আয়না যেন সময়ের মধ্যে আটকে আছে। বাড়িতে ঢোকার সময় থেকে নীলা একটা অস্বস্তিকর ঠান্ডা অনুভব করে। আয়নাটির দিকে তাকিয়ে তার মনে হয় কেউ ওকে দেখছে। প্রথম সংকেত। সন্ধ্যার পর যখন চারপাশ নিস্তব্ধ, নীলা রান্নাঘরে কাজ করছে, হঠাৎ মিম এসে বলে, মা, আয়নার দিদি বলছে আমি নাকি খুব সুন্দর। নীলা থমকে যায়। আয়নাতে দিদি মানে কি? ওর চোখ নাই, কিন্তু ও আমায় ডাকে, বলে আমি বড় হলে ওর মতো হব। নীলা দৌড়ে যায় আয়নার কাছে। সব স্বাভাবিক, কিন্তু আয়নার গায়ে একটা ঠান্ডা ভাব, যেন সেটা একটা লাশ স্পর্শ করেছে। সেই রাত নীলা ঘুমাতে পারে না। মাঝরাতে তার কানে আসে অদ্ভুত এক সুরলো গান। উঠে দেখে মিম দাঁড়িয়ে আছে আয়নার সামনে, গাইছে সেই পুরনো সুর, ফিরে এসো দয়ানি, তোমায় খুঁজছে কারা। আয়নার গান। রাত 3টা, চারপাশ নিস্তব্ধ। মেঘে ঢাকা আকাশের মাঝে মধ্যে বাজ পড়ছে। নীলা হঠাৎ চমকে জেগে ওঠে। মনে হয় কেউ ঘরের কোণ থেকে ওর দিকে তাকিয়ে আছে। মুখ ঘুরিয়ে দেখে পাশে আরমান ঘুমাচ্ছে, কিন্তু মিম কোথায়? দৌড়ে মেয়ের ঘরে গিয়ে দেখে দরজা খোলা। আয়নার ঘরে আলোর রেখা। ধীরে ধীরে গিয়ে দেখে মিম দাঁড়িয়ে আছে আয়নার সামনে, চোখ দুটো বন্ধ, ঠোঁট নাড়ছে, গান গাইছে। দেখো আমাকে আয়নায়, আমি আছি তোমার পাশে, আর নয় একা, আর নয় ভয়, আমি তোমারই ছায়া হয়ে থাকবো এই আকাশে। নীলার হৃদয় যেন ছিঁড়ে যায়। সে ছুটে গিয়ে মিমকে টেনে সরিয়ে নেয় আয়নার কাছ থেকে। মিম ঘুমন্ত গলায় বলে, ও কাঁদছিল মা, ওর মন খারাপ ছিল, আমি শুধু গান গেয়ে ওকে শান্ত করছিলাম। আরমানও জেগে ওঠে। পুরো ঘটনা শুনে সে চিন্তিত হয়। আমার মনে হয় আয়নাটা সরিয়ে রাখা উচিত, কিন্তু আয়না সরাতে গেলে দেখা যায় সেটা নড়ছে না। দুজন মিলে ধাক্কা দিয়েও একজন নড়ে না। মনে হয় মেঝের সঙ্গে সেটা কোনো অদৃশ্য শক্তিতে আটকে আছে। ইতিহাসের ছায়া। পরদিন সকালে আরমান গ্রামের পুরনো মানুষদের সঙ্গে কথা বলতে যায়। এক বৃদ্ধা, মিনা দিদি, বাড়িটা দেখে চুপ করে যান। তারপর ধীরে ধীরে বলেন, এই বাড়িতে একটা মেয়ে ছিল, দয়ানি। বয়স ছিল মাত্র 16। সুন্দরী, সুরলো কণ্ঠ। আয়নার সামনে বসে সে গান গাইত, ঠিক তোমার মেয়ের মতো। কিন্তু এক রাতে হঠাৎ করে সে গলায় দড়ি দেয়। আরমান স্তব্ধ হয়ে যায়। কেন? বৃদ্ধা বলেন, কে জানে। কেউ বলে তার প্রেমিক তাকে ছেড়ে যায়, কেউ বলে আয়নায় সে নিজেরই একটা ছায়া দেখতে পেত, একটা অন্ধকার ছায়া, মৃত্যুর পর থেকে। কেউ আর আয়নার সামনে দাঁড়ায় না। আরেকজন বৃদ্ধ জানান, আয়নাটা একরকম অভিশপ্ত। ওর মধ্যে দয়ানির আত্মা বন্দী। সময় পেলে সে আবার ফিরে আসতে চায়, আর তার জন্য দরকার একটা শিশু আত্মা। আরমান ছুটে বাড়ি ফিরে যায়।
রক্ত আর ছায়া। সেদিন সন্ধ্যায় নীলা রান্নাঘরে হঠাৎ একটা শব্দ শুনতে পায়, টিং টাং টিং। সে গিয়ে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে আছে মেয়ে একা, তার হাতে একটা ভাঙা গানের বাক্স। আয়নার কাজটা ঝাপসা, যেন কেউ ভেতর থেকে শ্বাস নিচ্ছে। হঠাৎ আয়নার মধ্যে থেকে একটা হাত বেরিয়ে আসে, সাদা ঠান্ডা ছায়া ঢাকা। লীলা চিৎকার করে মেয়েকে টেনে নেয়, কিন্তু তার হাতেও লেগে যায় সে ছায়ার ছোঁয়া, যেমন বরফ ঠান্ডা তেমনি দগ্ধ করার মতো ভয়ঙ্কর। আর তখনই ঘরের আলো নিভে যায়। আয়নার ভেতরে ঢোকার দরজা, যেখানে লীলা ও আরমান খুঁজে পাবে সে তান্ত্রিক পাণ্ডুলিপি, যা বলবে কিভাবে আয়নার ভেতরের আত্মাকে মুক্ত করা যায় অথবা চিরতরে বন্ধ করা যায়। আয়নার ভেতরে ঢোকার দরজা। নীলার হাত এখনো ব্যথা করছে, সাদা দাগ বসে গেছে, যেন কেউ আগুনের ছ্যাঁকা দিয়ে ছাপ রেখে গেছে তার চামড়ায়। আরমান ওর হাতে বরফ দিচ্ছে, কিন্তু মনে পড়ে আছে মেয়ের দিকে। মিম চুপচাপ, কোনো রকম শব্দ নেই, চোখে ফাঁকা দৃষ্টি। হঠাৎ মিম বলে, মা, আমি জানি দয়ানি দিদি কাঁদে কেন, ওর গানটা কেউ শেষ করতে দেয়নি। নীলা কাপা গলায় জিজ্ঞাসা করে, কি গান? মিম চোখ বন্ধ করে গেয়ে ওঠে, জলের আয়নায় থাকে একা আমি, ফিরে চাও না কেউ, ভুলে যাও বাকি নাম। কথাগুলো যেন বাতাসের কাঁপনে মিশে যায়। আরমান বলে, এটা তো এই গ্রামের লোকসঙ্গীতের মতো শোনাচ্ছে। পরদিন আরমান সিদ্ধান্ত নেয় এবার ইতিহাসকে গভীরভাবে খুঁজে দেখা দরকার। সে যায় কাছের পুরনো লাইব্রেরিতে, যেখানে থাকে ব্রিটিশ আমলের পুরনো দলিল, ইতিহাস, কিছু তন্ত্র মন্ত্র সংক্রান্ত নথি। ঘণ্টাখানেক ঘাটার পর তার হাতে আসে একটা পাণ্ডুলিপি, আত্মার আয়না, রক্ষা কবচ ও মুক্তির প্রথা। পাণ্ডুলিপির ভাষ্য, যে আত্মা আয়নার ভেতরে বন্দী সে সময়ের সঙ্গে দুর্বল হয় না, বরং তীব্র হয়। তাকে মুক্ত করতে হলে আয়নাটিকে উল্টে দিতে হবে, তার পেছনের ছায়া প্রবেশ করতে হবে। কিন্তু আত্মা যদি গ্রহণের জন্য একটি জীবন পেয়ে যায়, তবে সে মুক্তি চায় না, তখন তার উদ্দেশ্য হয় দেহ অধিকার। আর এক জায়গায় লেখা, রাত ৩টা, পূর্ণিমার আলোয় আয়নার সামনে আগুন জ্বালে একটি নির্দিষ্ট মন্ত্র পাঠ করতে হয়। সেই মন্ত্রই আত্মাকে বাধ্য করে প্রকাশে আসতে এবং সত্য বলাতে। আরমান সেই মন্ত্র কপি করে নেয়, ঠিক করে আজ রাতেই চেষ্টা করবে। মন্ত্র ও মুখোমুখি। রাত ৩টা, চারিদিকে থমথমে, আকাশে পূর্ণ চাঁদ, আয়নার কাছে তার প্রতিচ্ছবি। নীলা ও আরমান আয়নার সামনে একটি লণ্ঠন জ্বালায়। মিমকে তারা অন্য ঘরে তালা দিয়ে রেখেছে। আরমান উচ্চারণ করে মন্ত্র, অগ্নি সাক্ষী, আয়নার ছায়া খুলুক, সত্য বলো দয়ানি, কেন তোমার কান্না? প্রথমে কিছুই ঘটে না, তারপর হঠাৎ আয়নার কাঁচ কেঁপে ওঠে। ঝড় ওঠে ঘরের ভেতরে, বাতাস উড়ে যেতে থাকে পর্দা, বই, চুল। তখন আয়নার এক মুখ ভেসে ওঠে, দয়ানি। সে কাঁদছে, চোখের দুটো ফাঁকা, ঠোঁট কাঁপছে। আমার গান শেষ হয়নি, আমি শুধু গানটা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমায় থামিয়ে দেয়, আমাকে পাথরে বেঁধে পুকুরে ফেলে দেয়। আরমান বলে, তুমি মিমকে দখল করতে চাইছো কেন? দয়ানির চোখে শূন্যতা, সে ফিস করে, ও আমার মতো দেখতে, ওর কণ্ঠটা আমার, আমি শুধু ফিরে আসতে চেয়েছিলাম একটু ভালোবাসা নিয়ে। এমন সময় এরা সাহস করে বলে ওঠে, তুমি যদি শুধু গানটা শেষ করতে চাও, আমরা তোমার হয়ে গাই। এক মুহূর্ত নীরবতা, তারপর দয়ানির ঠোঁটে এক ম্লান হাসি। শেষ সুর। একটি গান, একটি আত্মা এবং একটি পরীক্ষা মিমকে বাঁচানোর। ঘরের বাতাস ভারী হয়ে আছে, আয়নার কাঁচ ঝাপসা, কিন্তু দয়ালের মুখ স্পষ্ট। তার চোখ দুটো যেন দৃষ্টি খুঁজছে, ভালোবাসা না প্রতিশোধ, কেউ তা বলছে না। আরমান ধীরে বলে, তুমি বলেছিলে তোমার গানটা শেষ হয়নি, আমরা শেষ করে দেব, কিন্তু তুমি আমাদের মেয়েকে ছেড়ে দাও। দয়ানিচ্ছ। তারপর ধীরে ধীরে বলে, গানটা ৩ লাইনের ছিল, আমি শুধু শেষ লাইনটা গাইতে পারিনি,
কেউ আমাকে শেষ সুযোগ দেয়নি। যদি তোমরা গাও ঠিকভাবে মন দিয়ে, তবে আমি মুক্ত হব। হঠাৎ মিমের ঘরের তালা খুলে যায়। সে ঘুম ঘুম চোখে হেঁটে আসে, যেন কিছু ডাকে সাড়া দিয়ে। দয়নি আয়নায় তাকিয়ে থাকে। মিম ফিস ফিস করে বলে, তুমি গাও মা, আমি সুরটা মনে রেখেছি। নীলা ও আরমান একে একে গাইতে শুরু করে 3টি লাইন ধীরে ধীরে। জলের আয়নায় থাকি একা আমি, ফিরে চাও না কেউ, ভুলে যাও বাকি নাম, শুধু একবার ডাকো আমায়, শেষ হবে অভিমান। গানটা শেষ হতেই হঠাৎ যেন বাতাস থেমে যায়। ঘরের ভেতর এক শান্ত নিস্তব্ধতা নামে। আয়নার কাছে আর কারো মুখ নেই, শুধু তাদের নিজেদের প্রতিবিম্ব। হঠাৎ আয়নার নিচে কিছু একটা খসে পড়ে, একটা পুরনো চুলের ক্লিপ, যাতে খোদাই করে লেখা, দয়নি 1999। আরমান ও নীলা বুঝে যায় দয়নি চলে গেছে, অবশেষে মুক্তি পেয়েছে। মিম মুচকি হেসে বলে, ও এখন গান গাইছে, ও পারে। নীলা মেয়েকে জড়িয়ে ধরে, চোখে জল, কিন্তু একটা শান্তির জল। ফিরে দেখা। 3 মাস পর বাড়িটা আগের চেয়ে শান্ত, নিস্তব্ধ। আয়নাটা আর নেই। তারা সেটা একটা পুরনো পুকুরের পাশে কবর দিয়েছে, যেখানে নাকি একসময় দয়ানিকে বেঁধে ফেলা হয়েছিল। গ্রামের লোকেরা এখন আর ভয় পায় না বাড়িটিকে। নীলা একদিন দোয়েলের ডাক শুনে বারান্দায় এসে দাঁড়ায়। মনে পড়ে যায় গানটা। হঠাৎ হাওয়া এসে চুলে খেলে যায়, যেন কেউ বলে গেল ধন্যবাদ। আর আয়নার পেছনে এক মেয়ে চিরদিনের জন্য হারিয়ে গেল সেই শেষ সময়। আর এখানেই শেষ হয় আয়নার পেছনের মেয়ে হরর স্টোরিটা। এই স্টোরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি, স্মৃতি। বিদায়।